স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুরুতেই জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। আমাদের নিজস্ব কিছু কনভেনশনাল পদ্ধতি রয়েছে, সেটার বাইরে আমরা কিছু ইনোভেটিভ পদ্ধতিও আমাদের রয়েছে। তো আমরা ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আমাদের মূল প্রায়োরিটি। সেটা করার জন্য আমাদের পক্ষে যত যা করণীয় সেটাই আমরা করব। জনগণকে আমরা একটুকু আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের পাশে আছি। রাজধানীর পৃথক স্থানে 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আর 3টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোর 4টা থেকে সকাল 7:30 পর্যন্ত মেরুলবাড্ডা, শাহজাদপুর, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার পারিবারিক প্রতিষ্ঠান সহ 3টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ক্রমেই খারাপ হচ্ছে? দেশব্যাপী কোন্দল, হানাহানি, মব সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড কি বেড়ে চলেছে? চলুন কথা বলি। আজ আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। খান সাইদ হাসান, আমি আপনার কাছে আসতে চাই প্রথমে। আপনি কি দেখেন, বাড়ছে অপরাধ? অপরাধ, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন তাদেরকে। অপরাধ সংখ্যানুপাতে খুব বাড়ছে বলে আমার কাছে মনে হয় না। তার কারণ আমাদের শহরের বা দেশের যে জনসংখ্যা, সেই তুলনায় যদি আপনি অপরাধ বিশ্লেষণ করেন তাহলে সংখ্যানুপাতিক ভাবে খুব বেশি না অন্যান্য যে কোনো দেশের তুলনায়। কিন্তু আমাদের দেশের যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যে আমাদের দেশের আমরা যারা স্টেক হোল্ডার্স, আমাদের জনসাধারণ, আমরা হার্ডলি উই বিলিভ, আমরা বিশ্বাস করি যে যে ঘটনা যেই ঘটাক না কেন তার উপযুক্ত বিচার যথাসময়ে যথারীতি হবে। এই বিশ্বাসটুকু আমাদের মধ্যে নাই, যার ফলে আমরা প্যানিকড, আমরা ফিয়ার অফ ক্রাইম আমাদের মধ্যে বেশি, বাট কমিশন অফ ক্রাইম এটা আমাদের মধ্যে এত বেশি না। তো আজকে যে দুইটা ঘটনার কথা আমরা বললেন, আমরা গত কয়েকদিন যাবত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি যে 13 তারিখে ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কিছু রায় হবে বা কিছু সিদ্ধান্ত হবে, সেই জন্য তারা ঢাকা ব্লক ইত্যাদি ইত্যাদি কিছু কর্মসূচি দিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি জানি না এটা তারই ধারাবাহিকতা কিনা। তো আমি কিছুক্ষণ আগে যে পুলিশ অফিসারের কথা আমি যেটা শুনলাম, তো তারা তো বললেন যে দে আর টেকিং কেয়ার অফ, তারা ব্যবস্থা নিচ্ছে এবং যারা অপরাধী তাদেরকে শনাক্ত করে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। তো এটা যদি ঠিক মতো ব্যবস্থাটা নিতে পারে, আমার মনে হয় না যে এটাতে খুব একটা প্যানিক হবে আমাদের সিচুয়েশন। তবে অপরাধের মাত্রা, অপরাধের সংখ্যা বাড়ছে না, কিন্তু অপরাধের বিচার হবে ঠিক মতো, এইটা মানুষ অতটা বিশ্বাস করতে পারছে না, বিশেষ করে এই বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আর কি। আমার কাছে এটাই মনে হয়। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে অপরাধ ঘটে যাওয়ার ভয় সেটা বরং বেশি ঘটিত অপরাধের তুলনায়, আমি অধ্যাপক ডক্টর শামসুল আলমের কাছে এই প্রশ্নটি রাখতে চাই। আপনার কাছেও কি এমনটি মনে হয়, নাকি আপনার মনে হয় যে আসলেই বেড়েছে? যদি বেড়েছে মনে হয়ে থাকে, তাহলে এই মুহূর্তের রাজনৈতিক যে পরিস্থিতি আমরা পার করছি সেই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই খারাপ যদি হয়ে থাকে, আপনার কাছে যেটা মনে হয়, তাহলে কারণ সহ বলবেন। ধন্যবাদ সকলকে। বিশেষ করে দেশের একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একটা সংকটময় মুহূর্তে উপনীত হয়েছে। বিশেষ করে আমরা যারা 24শে জুলাই আগস্ট অভ্যুত্থানের সঙ্গে যারা যে শক্তিগুলো জড়িত ছিল, তাদের মধ্যে কিছু মতপার্থক্য ঘটার সুযোগ গ্রহণ করে কলিকাতায় যারা আওয়ামী লীগের, যারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে সংগঠনের নেতা কর্মীরা বিভিন্নভাবে একটা চক্র সেখানে সক্রিয় হয়ে ওঠে। আমরা দেখছি যে 13ই নভেম্বরকে সামনে রেখে বিশেষ করে আমরা জানতে পারলাম যে 13 তারিখে বোধহয় আদালতে শেখ হাসিনার বিচারের রায় দেওয়া হবে। এটাকে একটা আওয়ামী লীগের নেতাকর্মীদের এটাকে আবেগকে কাজে লাগিয়ে তারা একটা মহাপরিকল্পনা গ্রহণ করেছে, যেটার যুগান্তর পত্রিকা এবং 7ই নভেম্বর আমরা দেখি আমার দেশ পত্রিকায় এটা বিশাল একটা নিউজ করেছে। তারা রেড লাল কভারেজ দিয়ে তারা এটা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী যে তৎপরতা আমরা দেখছি, সেখানে কিন্তু আমাদের কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধেয় খান সাহেব যে বলে গেলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওই মাত্রায় অবনতি হয় নাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দিনে দিনে অবনতি হতে যাচ্ছে। আর একটা বিষয় এখানে কাজ করছে, এই বিষয়গুলো নিয়ে একটা শক্তি চাচ্ছে যে আগামীতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,
কোনোভাবে নির্বাচনটা যাতে না হয় সেভাবেই তারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চাচ্ছে। আজকেও যে প্রকাশ্যে দিবালোকে যে গুলি চালিয়ে, যেটা আমরা ভিডিওতে দেখলাম, গুলি করে একজনকে হত্যা করা হলো, সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আর পুলিশের দিক থেকে যেটা বলা হচ্ছে যে আগে থেকেই জানানো হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু তারা সে ধরনের প্রিকশন নিচ্ছে না। আমাদের যদি প্রধান উপদেষ্টার যে গ্রামীণ ব্যাংকের কাজ, ওখানে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তো ওখানে নিরাপত্তারক্ষী বাহিনীরা কি করছে? তারপর আমাদের পশু সম্পদ উপদেষ্টার ওখানে তার যে ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে তাহলে এত সকালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোথায় তারা কাজ করছে? সেক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, যার সুযোগটা যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে বাহিনীরা আছে তারা কিন্তু সুযোগ নিচ্ছে, তারা আরও মহাপরিকল্পনা নিচ্ছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা আরও একটা বিষয় এখানে কাজ করতে যাচ্ছে আমার, যে সরকারের ভিতরের যে কোনো একটা পক্ষ যে চাচ্ছে না যে নির্বাচনটা হোক, নির্বাচনের বিষয়গুলো বানচালের জন্য তারাও এটার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে আমার মনে হয়। সে কারণেই এটা যদি আমাদের যে আন্দোলনের পক্ষের শক্তিগুলো যদি তাদের মতপার্থক্য কমিয়ে না আনে, তাহলে দেখা যাবে অচিরেই দেশের মধ্যে আর এক ধরনের মারাত্মক ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটে তৃতীয় কোনো পক্ষ সুযোগটা গ্রহণ করে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সে কারণে ঐক্য, তাদের মধ্যে মতপার্থক্য অবিলম্বে কমিয়ে নিয়ে আসতে হবে। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও তৎপর করে তুলতে হবে। তারা শুধু বলছে যে ব্যবস্থা নেবে, কোথায় ব্যবস্থা নেওয়া হচ্ছে? মাদারীপুর, গোপালগঞ্জে যে ধরনের ব্যাপারগুলো ঘটে গেছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকায় যে কয়েকদিন ধরে এই ধরনের বাস পোড়ানো হচ্ছে, তার এই ব্যাপারে কতটুকু সতর্কতা? আইন শৃঙ্খলা, আবার শোনা যাচ্ছে সেনাবাহিনীর একটা অংশকে উঠিয়ে নেওয়া হবে, তাহলে তো এই অপশক্তিগুলো আরও সুযোগ পেয়ে যাবে। অবিলম্বে দরকার এখন এই কয়েকদিনের জন্যই সেনাবাহিনীর তৎপরতা আরও বাড়ানো, বিডিআরকে নামানো, অর্থাৎ 13 তারিখে মোবাইলাইজ করার জন্য তারা দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেনিং পাত্র ধরে এখানে, এবং কয়েকজন নেতার উপরেই তারা দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগের ঊর্ধ্বতন কমান্ড থেকে। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষা গোয়েন্দা সংস্থাগুলো তারা কি করছে? তারা এখন এগুলো ধরতে পারছে না কেন? তার মানে সরকারের ভিতরেই একটু কোনো পক্ষ লুকিয়ে আছে, তারা বিভিন্নভাবে এগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কাজেই এগুলো থেকে অবিলম্বে আমার মনে হয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দরকার, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এরকম অবনতির দিকে যাবে, এদিকে নজর দেওয়া হচ্ছে না। হত্যাকাণ্ড তো নিয়মিতভাবে হচ্ছে। তারপর আমরা দেখছি যে এই আজকের যে ঘটনাটা ঘটে গেল, এটা তো একটা মারাত্মক এক ধরনের ঘটনা। আচ্ছা, যেগুলো ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো কিন্তু ওই তুলনায় বিচার হচ্ছে না, ধরা হচ্ছে না, আর মিছিল তো নিয়মিত করছে, সেগুলোকে শক্ত হাতে দমন করার কোনো উদ্যোগ আমরা পুলিশের দিক থেকে লক্ষ্য করছি না। অর্থাৎ পুলিশের ভিতরেও গোপনভাবে ফ্যাসিস্ট শক্তির দোসররা কাজ করে যাচ্ছে। এগুলোকে যদি আমরা একেবারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করি, আমরা কিন্তু আরও সংকটের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জি, খান সাইদ হাসান, আপনি যদিও বলছিলেন যে অপরাধ বাড়াটা সংখ্যানুপাতিক একটি পরিসংখ্যানের কথা আপনি বলছিলেন, কিন্তু নির্বাচনের দিকে আমরা যত এগোচ্ছি, অপরাধ কি বাড়ার সংখ্যা আছে বলে ভাবেন? জি, অবশ্যই। সেটা আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক শামসুল আলম সাহেব খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। আমি তো শুধু অপরাধ প্রশ্নটুকু নিয়ে বলেছিলাম, আর উনি তো একদম সামগ্রিক বিষয় নিয়েই বলেছেন। আমি এটা রিপিট করতে যাচ্ছি না, ওনার সাথে আমি 100% একমত। আবার কিন্তু ওনার কথার মধ্যেই কিন্তু আমরা আবারও আমার কথার প্রতিফলন পেলাম। সেটা যে ঘটনাগুলো, হ্যাঁ, আমাদের আইনের পরিভাষায় বলে যে প্রিভেনশন ইজ বেটার দেন ডিটেকশন। মানে একটা ঘটনা যদি আমরা ঘটতেই না দেই, তাহলে আর আমাদের সেটাই সবচেয়ে ভালো। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে ডিটেক্ট করে অপরাধীকে শাস্তি দেওয়ার চাইতে আমরা স্টেক হোল্ডার্স হিসাবে, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা চাই যে সবকিছু প্রিভেনশন হবে, যাতে কোনো ঘটনাই ঘটবে না। কিন্তু এটা তো আসলে বাস্তবে হয় না। তবে এবং এটা কখনোই 100% প্রিভেনশন সম্ভব না, বিকজ অফ আমাদের দেশে যে আপনার পপুলেশন, তারপরে পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমি, সোশ্যাল কন্ডিশন, আমাদের নাম্বার অফ ল এনফোর্সিং এজেন্সিস, সমস্ত কিছু মিলে এটা প্রিভেনশনটা ওইভাবে 100% সম্ভব হয় না। তবে যদি ডিটেকশনটা ঠিক মতো হয় এবং পানিশমেন্টটা ঠিক মতো হয়, তাহলে ক্রিমিনালদের মধ্যে যে ভয়টা কাজ করে যে আমি যাহাই করি না কেন, 2 দিন আগে হোক আর পরে হোক, আমার ক্রাইমের গ্র্যাভিটি অনুযায়ী আমার শাস্তি পেতেই হবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা ডেটারেন্ট হিসেবে কাজ করে। ক্রিমিনালরা তখন আর ক্রাইম করতে সাহস পায় না।
তো এই একই কথা আমার সাথে আমাদের শামসুল আলম সাহেবও একই আমার সাথে একমত হয়েছেন। আমি ভেরি হ্যাপি যে আসলে আমাদের শাস্তি হয় না। একটা ঘটনা ঘটে যাওয়ার পর উনি যেটা বললেন যে কিছুদিন আগে একটা ইলেকশন ক্যাম্পেইন নিয়ে গোলাগুলিতে একজন লোক মারা গেছেন, তারপরে আমাদের গতকালকে বা পরশুদিন গৌরীপুরে দেখলাম একজন মারা গেছেন, বাসে আগুন দেওয়া হয়েছে, তারপরে আমাদের বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। এটা যদি যেটুকু হচ্ছে যদি অপরাধীরা বুঝতে পারতো বা এই ফিলিংসটা অনুভূতি দিতে পারতো রাষ্ট্র যে তুমি করলো তোমার বিচার হবে, তাহলে কিন্তু আর ফার্দার সাহস পেত না। কিন্তু যখনই দেখা যায় আমি যাই কিছু করি না কেন আমাকে বিচারের আওতায় আনতে পারছে না, সেটা আইনের ফাঁকিও একটা বেশি নাই, কিন্তু এনফোর্স যারা করেন, যারা আইন প্রয়োগ করেন তাদের মধ্যেই উনি ব্যাখ্যা করেছেন যে গত 17 বছরে তো অনেক নিয়োগ হয়েছে, 17 বছর অনেক মোটিভেশন হয়েছে, কাজেই তাদেরকে তো আমরা এখনো স্ক্যানিং করে ফিল্টারিং করে তো আমরা ভাবে স্ক্যান করে বাদ দিতে পারি নাই, তারা তো রয়ে গেছে এবং তারা দে আর দ্য বেনিফিশিয়ারি। এবং তারা মনে করে, অনেকেই মনে করে, আমি তো আমার কলিগ, তারা অনেকে জুনিয়র কলিগ, তারা মনে করে যে এখনো তাদের বিরুদ্ধে লফুল বা লিগ্যাল অ্যাকশন শুরু হয়নি, বিকজ এখন ওই তাদের এই গত 17 বছরে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ভিকটিম হয়েছে, তারা কিন্তু কেউই এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই। এরা সবাই হয়তো কিন্তু সরাসরি যে দলটি বা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্যাট ইজ বিএনপি এবং বিরোধী দল তৎকালীন জোট জামাত ইসলাম, তো এরা তো এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়নি। এরা দায়িত্ব পেলে তখন তারা যে আইন প্রয়োগটা শুরু করবে, তখন প্রকৃত অপরাধীরা তখন স্ক্যানিং হবে। এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার তো শুধু জাস্ট কোন রকম সময় পার করে ইলেকশনটা করে দিয়ে তারা চলে যেতে চাচ্ছে, তাদের তো এত অব্লিগেশন নাই। তো সেই জন্য আমার মনে হয় যে এইটা আমাদের শামসুল আলম সাহেব খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের যে ফ্যাক্টরস গুলো কাজ করছে সেইগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে আমাদের আমরা স্টেক হোল্ডার হিসেবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো। কিন্তু সে দূর করা একজন মানুষ হিসাবে, নাগরিক হিসেবে মনে করি যেটা এই জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া এইরকম একটা ভাসমান সরকার বা একটা ইন্টারিম সরকারের পক্ষে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব না। সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যদিও উনি আবার শামসুল আলম সাহেব তো নিজেও একজন অধ্যাপক, রিসার্চার, তো ওনার কাছে অনেক কিছু আছে, যেমন ইলেকশন নিয়েও যে আমাদের সামনে মানে মোটামুটি প্রাথমিকভাবে ঘোষিত যে ডেটটা, সে তারিখও নির্বাচন হবে কিনা নিয়ে কিন্তু আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। কাজে এই সংশয়গুলো দূর করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা ইলেকশন দিয়ে জনপ্রতিনিধিশীল সরকারের হাতে ক্ষমতা দিলে পরে, দায়িত্ব দিলে পরে, তখন এই পুলিশও ঠিকভাবে কাজ করবে। কারণ কি, পুলিশের কাজটাই হলো অলওয়েজ দে আর সাবঅর্ডিনেট। যখন তারা কোনো মামলা ইনভেস্টিগেশন করে তখন দে বিকাম সাবঅর্ডিনেট টু দ্য কোর্ট, কগনিজেবল কোর্ট। আর যখন ল এনফোর্স করে বা যখন প্রিভেন্টিভ কোনো কাজ করে তখন তারা দে আর আন্ডার দ্য সাবঅর্ডিনেট অফ দ্য ম্যাজিস্ট্রেসি অর হোম মিনিস্ট্রি। তো কাজে এই তিনটা জিনিস, কোর্ট এবং ম্যাজিস্ট্রেসি অ্যান্ড মিনিস্ট্রি, এইটা তখনই স্ট্রঙ্গার হয় যখন একটা জনপ্রতিনিধিশীল সরকার থাকে। এরকম মানে ভাসমান সরকার বা এরকম সরকারের ক্ষেত্রে তাদের ভাবে কাজ করে না। আর পুলিশ যখন দেখে যে তাদের কমান্ডার বা তাদের অথরিটি যখন অতটা স্ট্রং না, অতটা প্রোটেক্টিভ না, তখন তারা ওই যে কোনো মতে গা বাঁচায় টাইম পাস করে চলে যায়। এটাই আমার এক্সপিরিয়েন্স বলে, পুলিশের এক্সপিরিয়েন্স। তো সেই জন্য আমার মনে হয় এটা অনেক কিছুই সমাধান হয়ে যাবে যদি একটা জনপ্রতিনিধি সরকার একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে যদি আসতে পারে। থ্যাংক ইউ। জি, অধ্যাপক ডক্টর শামসুল আলম, যদিও নির্বাচনের যে ডামাডোল এখন দেশ নির্বাচনের ট্রেনে ইতিমধ্যেই চেপে বসেছে, সেই হিসেবে নির্বাচন খুব সন্নিকটে, কিন্তু আমরা যদি প্রতিদিন এরকম 4-5টা অপরাধ সংঘটিত হতে দেখি, খোলা ককটেল ফুটছে, মানুষের মধ্যে আতঙ্ক, বাসে আগুন দেওয়া হচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যদি যাওয়ার হিসাব করি তাহলে কিন্তু এখনো প্রায় 3 মাস, তো লম্বা সময়। সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে যে এই যে পরিস্থিতি এবং ক্রমশ খারাপ যদি হতে থাকে, আমরা যদি সেই আশঙ্কাটা ধরে নিয়ে কথা বলি, এই পরিস্থিতি থেকে উত্তরণের তাহলে পথ কি নির্বাচনের আগে? আমাদের পরিস্থিতি উত্তরণের একটা উপায় কিন্তু আমাদের খান সাইদ স্যার বললেন। উনি একজন অনেক নামকরা পুলিশ কর্মকর্তা, ওনার বেশ কিছু বিষয় আমরা ওনার চাকরিকালীন সময়ে আমরা দেখেছি। উনি একজন দক্ষ পুলিশ কর্মকর্তা। ওনার একটা বিষয়ের সঙ্গে আমি একমত পোষণ করছি যে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা জনপ্রতিনিধি সরকার, এই বিষয়গুলো কিন্তু ট্যাকেল দেওয়ার বেশি সম্ভাবনা থাকে। যে কমান্ড যদি না থাকে তাহলে কিন্তু অন্যরা সুযোগ নিয়ে নেয়। সেক্ষেত্রে এখন দ্রুত জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আমাদের যে প্রধান উপদেষ্টাও কিন্তু কিছুদিন আগেই তার একটা বক্তব্যে বলেছিলেন যে আরও আক্রমণ আসতে পারে। একটা চ্যানেলে তখনই আমি সাক্ষাৎকারে বলেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যদি এই ধরনের কথা বলেন তাহলে তো আমাদের আরও আতঙ্ক বেড়ে যেতে পারে। আজকের এই ঘটনাগুলোর পর
জনমনে কিন্তু আতঙ্ক সৃষ্টি করেছে। তারা অনেকেই এখন বলছেন যে 13 তারিখে হয়তো তারা রাস্তায় বেরিয়ে হবেন না, এই ধরনের অনেকেই বলেন। আমার এক সহকর্মীকে আজকে বলছেন, জুনিয়র সহকর্মী, আমি 13 তারিখে ক্যাম্পাসে জাহাঙ্গীরনগরে আসবই না, বাসায় অবস্থান করব। তা সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সঙ্গে জনগণের সম্পৃক্ততা এবং জনগণের ঐক্যবদ্ধ যারা আন্দোলনে ছিলেন তাদেরকে কিন্তু রাজপথে থাকতে হবে। তারা যদি রাজপথে সক্রিয় হয় তাহলে কিনা এই অপশক্তি মাঠেই নামতে পারবে না। আমি আশা করব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এবং তার সঙ্গে যুক্ত যদি হয় আমাদের যারা আন্দোলনকারী শক্তিগুলো ছিল, সমস্ত রাজনৈতিক মতপার্থক্য ভুলে তারা যদি রাজপথে থাকে তাহলে এই অপশক্তি মাঠে নামতে পারবে না। আর তাদের মতভেদটা দূর করে আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাই তাহলেই কিন্তু মঙ্গলজনক। না হইলে আমরা আবারও সেই যে গণতন্ত্র যে আমরা এখনো পাচ্ছি না, 16 বছরের যে গণতন্ত্রের জন্য উন্মুখভাবে আছি, আমরা ভোট দিতে পারি নাই 16 বছরে ঠিকভাবে, সেই ভোটাধিকারও কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো না। সেই অপশক্তিগুলো আবার সক্রিয় হয়ে যাবে। তারা কিন্তু বসে আছে, যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে। তারা কীভাবে বিভিন্ন সেক্টরে কিন্তু আঘাত করছে। আমাদের প্রধান উপদেষ্টার গ্রামীণ ব্যাংকের ওখানে যদি তারা ককটেল নিক্ষেপ করতে পারে, আমাদের একজন উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপ হয়, তাহলে আমরা সাধারণ জনগণকে যে কোনোভাবে যারা আন্দোলনের সময় সক্রিয় ছিল তাদেরকেও তারা নির্বিচারে, তাদের হাতে যে ধরনের অস্ত্রগুলো রয়েছে, অস্ত্রের চালান আসছে, কিছু চালান সেনাবাহিনী উদ্ধার করছে, সেই আশঙ্কা তো থেকেই যায়। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু মতামত এবং পরামর্শ আপনাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই ধরনের পরিস্থিতি নিঃসন্দেহে কারোরই কাম্য নয়। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা কথা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর শামসুল আলম এবং বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসানের সাথে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। 71-এর সাথেই থাকুন।